যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছিলাম। লজ্জা! একটা সংগঠনের শীর্ষ জায়গা থেকে যদি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়া হয় তাহলে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? মানুষ কেন রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে বিশ্বাস করবে? আমরা ওই রাজনীতি করি নাই, আমরা ওই রাজনীতি করব না। আমরা সংসদে নোটিশ দিয়ে ৬৮ বিধিতে আলোচনা করেছিলাম গণভোট যেন হারিয়ে না যায়, গণভোটকে যেন সম্মান দেখানো হয়। আমরা বলেছিলাম যারা জনগণের রায়কে সম্মান করে না তারা কখনো গণতন্ত্রপন্থী হতে পারে না। গণতন্ত্রের দাবি হচ্ছে বেশিরভাগের রায়কে সম্মান করা। যেহেতু বেশিরভাগ জনগণ, প্রায় ৭০% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে, অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলা বাস্তবায়ন করতে হবে। তারাও বলেছিলেন ভোটের আগে জনগণ যদি হায়ের পক্ষে রায় দেয় তাহলে যেই সরকার গঠন করুক আমরা এই জনরায় পরিপূর্ণ করতে মানতে আমরা বাধ্য থাকব। এখনো আহ্বান জানাই, সময় আছে, ফিরে আসেন, রেফারেন্ডাম মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান। নইলে মনে রাখবেন মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে। যে আমাদের রায়কে মানেন না, তাইলে এই দেশ আপনারা কিভাবে শাসন করবেন? জবাব দিতে পারবেন না। জনরায়কে সম্মান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য বিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেবও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানা আওয়ামী লীগ যা বলতো সেই পুরানা আমলের কথাগুলা এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলা জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলা জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এগুলা খায় না, তরুণ যুব সমাজ এগুলা শুনতে চায় না। তরুণ যুব সমাজের বুকের ভাষা বুঝার চেষ্টা করুন, নাইলে ভুল করবেন। আমরা আশা করতে চাই সরকার তারা নিজেদের ভুল নীতি পরিহার করে জনকল্যাণমূলক জনবান্ধব নীতিতে ফিরে আসবে। সম্মানিত ভাইয়েরা, একটা বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নাই। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই।
ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে তাহলে জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে কুমড়ে খাবে। আর কিছু দলকানা কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশ আর এটা দেখতে চায় না। নারায়ণগঞ্জ একসময় এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। এটা ছিল শিল্পের রাজধানী, ঢাকা ছিল প্রশাসনিক রাজধানী, নারায়ণগঞ্জ ছিল শিল্পের রাজধানী, চট্টগ্রাম ছিল বাণিজ্যিক রাজধানী। ঢাকার জায়গায় আছে। নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়ে ফেলেছে, বরঞ্চ মাঝখানে এটা সন্ত্রাসের রাজধানী হিসাবে পরিচিত হয়েছিল। তো কি আপনাদেরই ছেলে, তার হত্যার বিচার কি এই নারায়ণগঞ্জের মানুষ আজ পর্যন্ত পেয়েছে? পায়নি। শুধু কি তকি 8 খুনের কথা কি আমরা ভুলে যাব? এরকম দফায় দফায় ছোপ রক্ত আর খাড়ি লাশ এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছিল। এবং কোনো নেতা হুঙ্কার দিয়ে বলতেন খেলা হবে। এখন কার বিরুদ্ধে খেলতেছেন? এখন কোন মাঠে খেলতেছেন? এখন কি তারা নারায়ণগঞ্জে আছে? এখন কি আর বলে খেলা হবে? হুঙ্কার দেওয়া ভালো নয়। অহংকার আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলা পছন্দ করেন না এটা নিয়ে কোনো মানুষ টানাটানি করুক। অহংকারীরা তাদের কিছুটা পাওনা পেয়েছে, বাকি পাওনাটাও তারা পাবে, এটা দেশবাসী দেখতে চায়। নতুন করে ওই রকম কোনো গডফাদার এখানে তৈরি হোক আমরা এটা চাই না। কিন্তু মানুষের মনে বুবা কান্না। আমি এখানে আসার আগেই নারায়ণগঞ্জের বিশিষ্ট কিছু ব্যবসায়ী বন্ধুদের সাথে বসেছি। একটুখানি সময় তাদের কথা শুনলাম। কি যেন একটা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তারা বুক বড় করে মুখ খুলে কথা বলতে চান না। তাদের চোখের ভাষা বোঝা যায়, কিন্তু টুটের ভাষা অস্পষ্ট। শেষ পর্যন্ত একজন নিরাপত্তা ভেঙে বলেই ফেললেন, আমরা ভালো নেই। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না। এই চাঁদাবাজ কারা, কোন দলের? নারায়ণগঞ্জবাসী আপনারা এদেরকে চিনেন কিনা? দলের নেতা হয়ে বলা হবে আমরা দুর্নীতির টুটি চেপে ধরব, আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। কথার সাথে কাজের মিল নেই। আবার তারাই আমাদেরকে কুটা দেন, হাজার জাতের কুটা। আমরা নাকি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেছি। আচ্ছা, আপনারা কেউ কি জান্নাতের কোনো টিকিট বিক্রি করেছেন? আপনাদের কাছে কি কেউ কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছে? আপনারাও বিক্রি করেন নাই, আপনাদের কাছেও বিক্রি করেন। জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে? যারা ইলেকশন করতে গিয়ে বলেছে এই মার্কায় ভোট দিলে আপনারা জান্নাত পাবেন। সেই ভিডিওগুলা কি হারিয়ে গেছে? হারিয়ে যায় না। কারা বিক্রি করেছে? বলেছে অমুক নেতার নাম ডেইলি 100 বার নিলে আপনি জান্নাতে যাবেন। তারা আরেক ধাপ অগ্রসর হয়ে বলেছে আমাদের অমুক নেতার নাম নেওয়ার আগে উজু করা লাগবে। এই কথাগুলি কি আমাদের নেতারা কেউ বলেছেন? কর্মীরা কেউ বলেছেন? আপনারা কেউ বলেছেন? কেউ বলে নাই। তাহলে বিষয়টা কি? বিষয় হলো চুরের মার বড় গলা। এক চুরের কাহিনী শুনেছিলাম, গরু চুর। সে গরু চুরি করে নিয়ে আসে। মালিক ধনী না, গরিব মানুষ। খবর পাইছে অমুক জায়গায় তার গরু দুটো আছে। আর সে আইসা শুনছে যে ওই চুরের একজন বৃদ্ধ মা আছে। সেই বাড়িতে গিয়ে মায়ের পায়ে ধরে বলে, মা আমি একজন গরিব মানুষ, আমার 3টে সন্তান, 5 জনের পরিবার। আমি বর্গা চাষ করে মানুষের জমিতে যা একটু পাই তাই দিয়ে চলি। আপনি আমার মায়ের মতো, আমারে একটু মায়া করেন, দয়া করেন। কই কি দয়া করব, কি মায়া করব? কই যে আপনার ছেলে আমার 2টা গরু নিয়ে এসেছে, আমি ধার দেনা করে কিছু টাকা নিয়ে এসেছি, একটু এইগুলা রেখে আমার 2টা গরু দিয়ে দেন।
কয়ে বেটা তোমার মাঝে কিন্তু বিচার ইনসাফ নাই? কয় মা আমি কি বেইনসাফি করলাম? কয় যে আচ্ছা বলো আজকে তুমি কত টাকা নিয়ে এসেছো? তো সে সামান্য একটু টাকার কথা বলছে। তো জিজ্ঞেস করতেছে আমার ছেলেটা যদি ওখানে হাতে নাতে ধরা খাইতো তাইলে তাকে কি 2-1 কম দিতাম? তখন তো লাথি ঘুষি দিতে দিতে মেরেই ফেলতাম। সে তো ভাগ্য বলে চলে আসছে, এখন 16 আনা পাওনা দিয়ে তার কাছ থেকে নিতে হবে, 1 টাকাও কম দিলে মানব না। এরই বলে চুরের মার বড় গলা। অন্যের সম্পদের উপর যারা লোলুপ দৃষ্টি ফেলে এরা চোর, এরা চোরের চাইতে আরো খারাপ। আমরা বলি ভিক্ষা কর, ভিক্ষা যদি তোর কিছু না থাকে। ভিক্ষা করা হারাম নয়, অভাবের তাড়নায় ভিক্ষা করা জায়েজ, কিন্তু চুরি এবং চাঁদাবাজি সর্বাবস্থায় হারাম। মদের উৎপাদনকারী, মদের সংরক্ষণকারী, বিপণনকারী কারা এই সমাজের মানুষ জানে না? আগে যারা ছিল তাদের হাত বদল হয়েছে। আগে বিভিন্ন জায়গার দখলদারি, হাট বাজার মহাল যাদের ছিল এখন জাস্ট হাত বদল হয়েছে। এমনকি আগে যে সমস্ত ব্যাংক ডাকাতরা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, ওদের ব্যবসাগুলো এখন কেউ না কেউ দেখাশোনা করছে। আমরা কি তাদেরকে চিনি না? জনগণ সময় মতো জবাব দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা চাই না আমাদের প্রিয় নারায়ণগঞ্জ এই অশান্তি এবং চাঁদাবাজদের কবলে পড়ে থাকুক। আমরা এই নারায়ণগঞ্জকে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন, একটা মর্যাদাশীল নগরী হিসাবে দেখতে চাই। আপনারা চান কিনা? ড্রেনের পানি দিয়ে অজু হবে? ভালো মানুষ ছাড়া এই নগরী গড়া যাবে? এমন মানুষের প্রয়োজন হবে যে আল্লাহকে ভয় করে, যে মানুষের হকের দিকে তাকায়ও না, হাতও দেয় না, বরঞ্চ যার হক চৌকিদারি করে তার হক তার হাতে পৌঁছে দেবে। সেই মানুষ ছাড়া কি আমরা শান্তির, অগ্রগতির, নিরাপদ নারায়ণগঞ্জ নগরী গড়তে পারবো? পারবো না। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। সৎ নেতৃত্ব কায়েম করব। নেতাদের কপাল বড় করার জন্য নয়, গড়ার জন্য নয়, বরঞ্চ জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই নারায়ণগঞ্জ মহানগরীতে আমরা দাবি করি অনতিবিলম্বে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে এখানে নির্বাচন দেওয়া হোক। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের দল বাংলাদেশ জামাতে ইসলামী এখানে ক্যান্ডিডেট দেবে। আপনারা কি চান? কি সত্যি আপনারা চান? আলহামদুলিল্লাহ, আমরা আজকে আপনাদের কাছে সেরকমই একটা মানুষ উপহার দিয়ে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমির, কিশোর জীবন থেকে তিলে তিলে যিনি সৎ চরিত্র ধারণ করেছেন, যার চোখে স্বপ্নে মানুষের কল্যাণ, আমরা সেই আপনাদের প্রিয় মানুষ, প্রিয় জননেতা মৌলানা আব্দুল জব্বারকে এখানে আমাদের পক্ষ থেকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে প্রার্থী ঘোষণা করছি। সংগ্রামী সহকর্মীবৃন্দ, অনেক দল প্রার্থী ঘোষণা করেছে, আরো অনেকে করবে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। রাজনীতির সুস্থ ময়দানে গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন যেন হয়, আগামীতে যেন কোনো চুরি ডাকাতি না হয়, ভোট জালিয়াতি না হয়, হুমকি ধমকি দেওয়া না হয়, কালো টাকার ছড়াছড়ি না হয়, নির্বাচন ইঞ্জিনিয়ারিং না হয়। সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী একজন সৎ, দক্ষ, যোগ্য, পদাবিরু মানুষকে ইনশাআল্লাহ তাদের নেতা হিসেবে নির্বাচিত করবে। সেই সাথে আমরা ঘোষণা দিচ্ছি 27টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে ইনশাআল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সেই রকম যোগ্য মানুষও আমরা ইনশাআল্লাহ জনগণকে উপহার দেব। আমরা আপনাদের সহযোগিতা চাই। এখন থেকে
জনগণের কাছে এই দাওয়াত, এই আওয়াজ নিয়ে যেতে হবে যে দেশ গড়তে হলে সুন্দর নারায়ণগঞ্জ, নিরাপদ নারায়ণগঞ্জ, শান্তির নারায়ণগঞ্জ, অগ্রগতির নারায়ণগঞ্জ, শিশুর নারায়ণগঞ্জ, বৃদ্ধের নারায়ণগঞ্জ, মায়ের নারায়ণগঞ্জ, ভাইয়ের নারায়ণগঞ্জ, শ্রমিকের নারায়ণগঞ্জ, ব্যবসায়ীর নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জ যদি আমরা গড়তে চাই তাহলে অবশ্যই সৎ, যোগ্য এবং খোদাভীরু মানুষদেরকে আগামীতে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ।